আজকের ছোট গল্প লজ্জাহীনা। কী রে, কী হয়েছে? কোনো সমস্যা? তপেশ ফোন করে বলল তাড়াতাড়ি আসতে, কী সব জরুরি আলোচনা আছে। কিসের আলোচনা রে? সদর দরজা দিয়ে ঢুকতে ঢুকতে নিতা ইপসাকে জিজ্ঞাসা করে। আগে ঘরে এসো, বসো, চাটা খাও, তারপর শুনো কি হয়েছে। ইপসা মাকে শান্ত করার চেষ্টা করে। কিন্তু এত জরুরি তলব কেন? সোমেশদাকে ফোন করে জিজ্ঞাসা করলাম, উনিও ফোনে কিছু বললেন না। গলাটাও যেন কেমন থমথম করছে মনে হলো। তাছাড়া বাড়িতে উকিল টুকিল দেখছি। কিসের আলোচনা? কী সব সিদ্ধান্ত নেওয়া হবে বলছিলেন? কী রে, কিছু বলছিস না কেন? অবনীবাবুর গলায় শঙ্কা, চিন্তার সুর। ইপসা কি বলবে বাবাকে? শুধু একটু হেসে বাবার হাতে হাত রেখে বলল, এত ভাবছ কেন বাবা? আমি তো আছি, এর বেশি কী বা বলবে ইপসা? বছর 3 আগে তপেশের সাথে ওর বিয়ে হয়েছে সম্বন্ধ করে। দুই বাড়ির আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের উপস্থিতিতে ধুমধাম করে। রমলা আর সোমেশবাবুর একমাত্র সন্তান তপেশ। টল, হ্যান্ডসাম, গায়ের রঙটা একটু বেশি ফর্সা। একটা বহুজাতিক সংস্থার ইঞ্জিনিয়ার। চাকরি সূত্রে দেশে বিদেশে প্রায় যেতে হয় ওকে। সোমেশবাবুও একটা নামী প্রাইভেট ব্যাংকের অ্যাকাউন্টেন্ট ছিলেন। বছর 2 আগে রিটায়ার করেছেন। বালিগঞ্জে নিজেদের বড় বাড়ি, গাড়ি, বেশ ভালো অবস্থা। তপেশ ওদের একমাত্র সন্তান এবং খুব আদরের। ইপসা কালো, চিপচিপে, মাঝারি হাইটের, খুব সাধারণ দেখতে একটা মেয়ে। MA BEd, তাও বাংলাতে। একটা CBSE বোর্ডের ইংলিশ মিডিয়াম স্কুলে বাংলা পড়াতো। ইপসা নিতা আর অবনীবাবুর একমাত্র সন্তান। অবনীবাবু একটা প্রাইভেট সংস্থায় চাকরি করেন। গড়িয়ার ভেতরের দিকে নিজেদের ছোট্ট একতলা বাড়ি। মধ্যবিত্ত সাধারণ পরিবার। প্রথম দেখাতে ইপসাকে তেমন পছন্দ হয়নি রমলাদের কারো। তবু রাজি হয়েছিল, কারণ সম্বন্ধটা এনেছিল রমলার মাস্তুতো বোন। রমলাকে সে বুঝিয়েছিল, বলেছিল, রমুদি রাজি হয়ে যা, মেয়েটা খুব শান্ত এবং বাধ্য। সুন্দরী বউ হলে ছেলে তার পেছনে সারাক্ষণ লটকে থাকবে, পর হয়ে যাবে, সেটা ভালো লাগবে। রমলার মনে ধরেছিল কথাটা। নিজেও রাজি হয়েছিল। তপেশ এবং সোমেশবাবুকেও বিয়েতে রাজি করিয়েছিল। শুধু বিয়ের আগে দাবি করেছিল ইপসাকে চাকরি ছাড়তে হবে। ইপসার মা বাবা মানে নিতা আর অবনীবাবুও সেটা মেনে নিয়েছিলেন। ইপসাও। চাকরি ছেড়ে বিয়ের পিঁড়িতে বসেছিল ইপসা। তপেশের ঝকঝকে কথাবার্তা, স্মার্টনেস, চেহারার সৌন্দর্য ওর মা বাবার সাথে ওকেও বিবশ করে দিয়েছিল। নিতা আর অবনীবাবু খুব গর্বের সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বলেছিলেন, রূপে গুণে এমন জামাই অনেক ভাগ্য করে পেয়েছি। শুধু ওরাই কেন, ইপসাও তপেশের সাথে বিয়ে হওয়াটাকে নিজের সৌভাগ্যই মনে করেছিলেন। ফুলশয্যার রাতে তপেশ যখন বলেছিল, খুব টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে বলে খাটের অপর প্রান্তে ইপসার ছোঁয়া বাঁচিয়ে শুয়ে পড়েছিল, তখনও ইপসা মনকে বুঝিয়েছিল, একটা বিয়ের অনুষ্ঠানের তো কম ঝক্কি ঝামেলা নেই। একমাত্র ছেলে হিসেবে তপেশকেই তো সব আয়োজন কর্মকাণ্ডের বন্দোবস্ত করতে হয়েছে। অতএব ক্লান্ত থাকাটাই স্বাভাবিক। পছন্দ হয়নি বলে দিনের বেলা ইপসাকে যতই এড়িয়ে চলুক, রাতে স্বামী হিসেবে শরীরের দখল নিতেই ছাড়ত না তপেশ। ইপসাও তাতে খুশি ছিল। ভেবেছিল এটাই স্বামীর ভালোবাসা। রান্নার লোক কাজের লোক থাকা সত্ত্বেও সোমেশবাবু হার্ট পেশেন্ট বলে নিজের হাতে রান্না বান্না, ঘর গোছানো, বলতে গেলে পুরো সংসারটাকেই গুছিয়ে রাখার কাজ নিজের হাতে তুলে নিয়েছিল ইপসা। রমলা আর সোমেশ্বর বাবু তো খুব খুশি এরকম বাধ্য কর্মঠ গোছানো ছেলের বউ পেয়ে।
বিশেষ করে ছেলে বিয়ে করেছে, অথচ বউ বউ কোনো বাতিক নেই। বউয়ের পেছনে ঘোরে না, বউকে নিয়ে বাইরে বেরোনোর নামও করে না। খুব ভয় ছিল রমলা আর সোমেশবাবুর। একটা মাত্র ছেলে, বিয়ের পর যদি বদলে যায়, মায়ের বাধ্য ছেলে যদি বউয়ের বাধ্য পোষ্য হয়ে যায়। কিছুদিন পর অবশ্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর সবাই নতুন বউয়ের প্রশংসায় পঞ্চমুখ। উদাহরণ দেবার সময় সবাই বলতো, দেখেছো তপেশের বউকে? আহা, লক্ষ্মী বউ, রূপ দিয়ে কি হবে, সংসারটাকে কীরকম 10 হাতে সামলে রেখেছে। কোনো চাহিদা নেই, স্বামীর সাথে সিনেমা দেখা, শপিং বা ঘোরার বায়না নেই। শুধু ইপসাকে দেখেই বোঝা যেত না ও কি চায় বা কী ভাবছে। মুখে তো সব সময় হাসি লেগেই থাকতো। বাড়িতে কেউ কখনো স্বামী স্ত্রী বা শাশুড়ি বউয়ের ঝগড়া বা তর্কও শোনেনি। শাশুড়ি শ্বশুরের সেবা, রান্না বান্না, স্বামীর অফিসের ব্যাগ গোছানো থেকে নিত্য নতুন স্বাদের টিফিন বানানো, কোনো কিছুতেই অনীহা ছিল না ইপসার। এমনকি অফিসে যাবার সময় তপেশের হাতের কাছে ড্রেস, পার্স, রুমাল, ব্যাগও এগিয়ে দিত হাসি মুখেই। দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। তপেশের নেশাটাও যখন একটু একটু ফিকে হতে হতে শেষের মুখে, ঠিক তখনই জানা গেল ইপসা সন্তান সম্ভবা। খবরটা জেনে অবশ্য দুই বাড়িতেই খুশির হাওয়া। নিতা আর রবনীবাবু মেয়েকে নিজেদের কাছে নিয়ে যাবার আর্জি জানালো। রমলার ইচ্ছে ছিল না। ইপসার সেবা যত্নে ইতিমধ্যে বেশ অভ্যস্ত হয়ে পড়েছেন তারা। সেটা না থাকলে কি হবে ভাবতে পারছিলেন না। ইপসাই সমাধান করে দিল। মা বাবার প্রস্তাব শুনে হেসে উড়িয়ে দিয়ে বলল, তা কি করে হয় মা? আমি ও বাড়ি চলে গেলে এখানে মা বাবাকে কে দেখবে? তাছাড়া তপেশের তো অফিস আছে। কিন্তু ঘন ঘন বমি আর শরীর খারাপে প্রমাদ গুনলেন রমলা আর সোমেশবাবু। ডাক্তার বলল এই সময় বেড রেস্ট থাকতে হবে, ওর একটু সেবা যত্নের দরকার। বাধ্য হয়ে ইপসাকে তখন বাপের বাড়িতে পাঠাতেই হলো। রমলা মাঝে মাঝে ফল টল, হেলথ ড্রিঙ্কস কিনে ড্রাইভারকে দিয়ে ইপসার বাবার বাড়িতে পাঠিয়ে দিত। কিন্তু যার একটু মনোযোগ পেলে ইপসার জীবনটা সার্থক হয়ে যেত, তার কিন্তু এদিকে মনোযোগ দেবার সময় ছিল না। অফিসে তখন নতুন একজন ইন্টার্ন এসেছে, রীতি। তাকে নিয়েই ব্যস্ত তপেশ। কম বয়স, দেখতেও বেশ সুন্দরী, তার উপর যেমন ফিগার তেমনই স্মার্ট। ওকে পটিয়ে নিয়ে কে কফি শপে যাবে? কলিগদের সাথে তাই নিয়ে জোর কম্পিটিশান চলছে তখন অফিসে। একদিন লাঞ্চ ব্রেকে রীতিকে অফার করলো তপেশ ওর সাথে অফিসের বাইরে লাঞ্চ করার জন্য। অনেকেই লাইনে ছিল, কিন্তু রীতিরও ভালো লেগেছিল তপেশের মতো ঝকঝকে স্মার্ট টল হ্যান্ডসাম বিদেশ ফেরত ছেলেকে। ও রাজি হয়ে গেল। এরপর থেকে মাঝে মাঝেই দুজনকে অফিসের বাইরে দেখা যেতে লাগলো, কফি শপে, লাঞ্চে, এখানে ওখানে। তপেশ তো রীতিমতো খুশি। এতদিনে ওর মনে হয়েছে রীতি ওর জন্য এক্কেবারে পারফেক্ট। দেখা হওয়াটা আর কলকাতার মধ্যেই সীমাবদ্ধ থাকলো না। ক্রমশ দীঘা, মন্দারমণি, পুরী এবং অফিসের কাজে দিল্লি, বিভিন্ন জায়গাতে, ব্যাঙ্গালোরে ছড়িয়ে পড়ল। ইপসা যখন লেবার রুমে নতুন প্রাণ জন্ম দেবার যন্ত্রণায় ছটফট করছে, তপেশ তখন রীতিকে নিয়ে মন্দারমণির হোটেলে নতুন আবিষ্কারে মশগুল। রীতি সময় করে বিয়ের কথাটা পেরেই ফেলল, তপেশেরও আপত্তি নেই। কিন্তু ইপসা কি ডিভোর্সে রাজি হবে? রীতি বলল রাজি করাতেই হবে, অ্যাট এনি কস্ট। ইপসা একটা মেয়ের জন্ম দিয়েছে শুনে রমলা আর সোমেশবাবু এতটাই দুঃখ পেলেন যে ওরা নবজাতিকাকে দেখতেই গেলেন না। ওরা খুব আশা করেছিলেন নাতির মুখ দেখবেন। নিতা আর রবনীবাবু কিন্তু খুব খুশি ছোট্ট পুচকি মেয়েটাকে দেখে। যাই হোক,
নিতা আর রবনীবাবুর উপর্যুপরি ফোনে শেষ পর্যন্ত রমলা আর সোমেশবাবু নাতনিকে দেখতে না গিয়ে পারলেন না। ফুটফুটে বাচ্চাটাকে দেখে ওরা খুব খুশি হলেন এবং খুশির চোটে সোমেশবাবু বলেই ফেললেন, যাক বাবা, মেয়েটা আমার খোকার গায়ের রং পেয়েছে, বিয়ে দিতে কষ্ট হবে না। কথাটা শুনে ইপসার কালো মুখে একটা বেগুনি ছোপ লাগলো। এই প্রথম তপেশ তো প্রথমটা এলোই না মেয়েকে দেখতে, অফিস ট্যুরের নাম করে শহরের বাইরেই থাকলো। মাসখানেক পর তপেশ যখন প্রথম ফুটফুটে গুল্লু পুচকিটাকে দেখল, হঠাৎই ওরও খুব ভালো লেগে গেল। বিশেষ করে রমলা যখন বলল, দেখেছিস খোকা, কুর্চি এক্কেবারে তোর মতো দেখতে হয়েছে, তুই যখন ছোট ছিলি তখন এক্কেবারে এরকম দেখতে ছিলি। কেমন অদ্ভুত চোখে দেখতে লাগলো তপেশ পুচকি কুর্চিকে, যে নাকি হুবহু ছোটোবেলার ওর মতো। এটা ওর বাচ্চা, ওর অংশ, ভাবতেই অদ্ভুত একটা টান অনুভব করলো কুর্চির প্রতি, একটা অধিকার বোধও, যেমনটা নিজের জিনিসের প্রতি হয়। কুর্চি হবার পর মাস চারেক ছিল ইপসা বাপের বাড়িতে। মাঝে মাঝে যেত তপেশ কুর্চিকে দেখতে। যাবার সময় বাজার থেকে এক গাদা খেলনা কিনে নিয়ে যেত। ইপসা একদিন মৃদু আপত্তি করে বলেছিল, এত খেলনা আনো কেন, ওর তো এখনো খেলার বয়সই হয়নি। তপেশ গর্বের আতিশয্যে বলেছিল, ও আমার মেয়ে, বাজারে যত খেলনা আছে সব আমি ওর জন্য নিয়ে আসব। ওদিকে রীতির সাথেও সম্পর্কটা এমন পর্যায়ে যে রীতিকে ছেড়ে থাকা মুশকিল তপেশের পক্ষে, কিন্তু ডিভোর্সের কথাটা বাড়িতে বলার সাহস হচ্ছিল না তপেশের। রীতি শেষ পর্যন্ত ফোন করে ইপসাকে জানিয়ে দিল। রমলা আর সোমেশবাবু আগেই কিছুটা টের পেয়েছিলেন, তাই অবাক হলেন না, কিন্তু অবাক কাণ্ড ইপসাও অবাক হলো না, ডিভোর্সে রাজি হয়ে গেল। বাড়িতেই উকিল এলো, দুপক্ষেরই। তপেশই নিয়ে এলো খুশি হয়ে।